আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শর্ট টার্ম ফাইন্যান্স। এই শর্ট টার্ম ফাইন্যান্সের বেসিক যে ফর্মুলাগুলো এগুলো আমাদের শেখানো হয়েছে। আমরা আজ কিছু কোশ্চেনের উত্তর করব। তো যারা লাইভে যুক্ত হয়েছো আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যায় কিনা একটু কমেন্টে জানাও। আর কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্টে জানিয়ে রাখো। আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসটি শেয়ার করে এখনই শুরু করে দিব। আল্লাহ, আচ্ছা তাহলে আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমাদের প্রথম যে কোশ্চেনটি আছে আমরা ভালো করে পড়ব। আর তোমরা ভালো করে লক্ষ্য করবা যে বেসিক বিষয়গুলো শিখেছো তার আলোকে কোশ্চেন গুলো ক্লিয়ার হচ্ছে কিনা। এ ফার্ম সেলস গুডস ফর টাকা 10 লক্ষ অন অ্যাকাউন্ট অর্থাৎ বাকিতে ইন টার্ম 2/10 নিড 30 ইফ যদি 30% কাস্টমার অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট অফার হাউ মাচ প্রফিট উইল দ্য বিজনেস হ্যাভ টু অ্যাভয়েড বিফোর ট্যাক্স। এখন প্রথম কোশ্চেন 2/10 নিড 30 এই অংশটা আমাদের কোন ফর্মুলাতে থাকে বলো? 2/10 কস্ট অফ ট্রেড ক্রেডিট। হ্যাঁ, এর বাংলা অর্থ কি মনে আছে? এই কস্ট অফ ট্রেড ক্রেডিট এর বাংলা অর্থটা কি যদি পারো বলো, যে কেউ পারলে বলবো আমাকে। হ্যাঁ, ব্যবসায় ঋণের ব্যয়। হ্যাঁ, ব্যবসায় ঋণের ব্যয়। কস্ট অফ ট্রেড ক্রেডিট এর বাংলা অর্থ ব্যবসায় ঋণের ব্যয়। তার মানে তুমি টাকা ঋণ না নিয়ে ব্যবসায়িক পণ্য নিয়ে আসতেছো বাকিতে, ঠিক আছে? এই সে যার কাছ থেকে নিয়ে আসতেছো সে তোমাকে শর্ত দিচ্ছে 2/10 মানে যদি 10 দিনের মধ্যে পরিশোধ করো 2% তোমাকে বার্তা দিবে। আর নিড 30 অবশ্যই 30 দিনের মধ্যে কি করতে হবে? পরিশোধ করতে হবে। তা আমরা জানি এর কমন ফর্মুলা হচ্ছে এপিআর নামে লিখি আমরা। annual percentage rate. হ্যাঁ, সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট 100 মাইনাস সিডিআর ইন্টু 360 DP minus DP. ডিপি। ওকে ফাইন, এখন ইন্টু 100 দিব। তা আমাদের এখানে
সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট কত দেওয়া আছে বলো তো? Cash discounted 2%. হ্যাঁ 2%। এখন ক্রেডিট পিরিয়ড মানে নেট সময়, হ্যাঁ নেট সময় দেওয়া আছে 30 দিন, নেট সময় বা মোট সময় যাই বলি না কেন 30 দিন। আর একটা আছে কি ডিপি, 10. ডিসকাউন্ট পিরিয়ড 10 দিন। দেখো তো এই অংশ পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? না ভাইয়া। ওকে, তো এই অংশ যখন হবে তখন তোমরা সমাধান করবা, এভাবে লিখবা ইন্টু 100। তাহলে এখন উপরে 2 নিচে 98, 360 20 ইন্টু 100। ওকে, তাহলে এখন 2 কে 98 দিয়ে ভাগ করো, কত হয় বলো আমাকে? 2 কে 98 দিয়ে ভাগ করে বলো কত হয়। যারা নতুন যুক্ত হয়েছো আমাকে একটু জানাও যে কে কোথা থেকে যুক্ত হয়েছো। ভাইয়া 0.0204। 0.0204 হ্যাঁ ইন্টু, এখানে দেখো ভাগ করো 18 হয়, আর এখানে 100, তিনটা একবার গুণ করো, গুণ করে কত হয় বলো আমাকে। এই তিনটা গুণ করে দেখো, বলো ভাইয়া। এটা হচ্ছে 18, 360 ভাগ 20। হ্যাঁ ওটা তো আমি করেছি, এখন দেখো তুমি তিনটা গুণ করে বলো। হ্যাঁ যে আগে পারবা সে আগেই বলে দিবা, হ্যাঁ কোনো সমস্যা নেই। এই ছেলেরা কেউ ক্যালকুলেশন করো না কেন, অন্য ব্যাচে কিন্তু ছেলেরাও এক্সপার্ট থাকে, খুব দ্রুত উত্তর বলে। পার্থ তোমার কি অবস্থা ভাই, তুমি কথা বলো না কেন? ক্যালকুলেশন করতে হবে তো। 36.72%। শুধু মেয়েরা কথা বলবে এমন না, তোমাদের কথা বলতে হবে। রিফাত তুমি বুঝতেছো ভাইয়া? জি ভাই বুঝতেছি। আচ্ছা তোমরা কথা বলবা, হ্যাঁ ক্যালকুলেশন করবা, দেখবা ক্লাস করতে ভালো লাগবে, না হলে বোরিং ফিল হবে। তোমরা যখন এই ক্লাসে পার্টিসিপেট করবা তখন ক্লাস করতে মজা লাগবে বা একটা আগ্রহ থাকবে যে ভাইয়া যখন ক্লাসে আইবে আমি ক্লাসে কথা বলবো বা ক্লাসে ভালো করে বসবো, এই বিষয়গুলো আগ্রহ তৈরি হবে। তো যাই হোক, লক্ষ্য করো ভাইয়া এই অঙ্কটা তো একটা সিঙ্গেল অঙ্ক, এই অঙ্কে আর কোনো আইটেম চেয়েছে না একটাই তথ্য চেয়েছে? যদি একটি তথ্য চাই তাহলে সেক্ষেত্রে তোমাদের EIR ডিরেক্টলি না বললে করার প্রয়োজন নাই, আমার কথা বুঝতে পেরেছো? কিন্তু যদি মনে করো 3 ধরনের মান থাকে তো তখন ইফেক্টিভ করাটা না বললেও মানে এক প্রকার বাধ্যতামূলক হয়ে যায়, কারণ আমরা তুলনা করি ইফেক্টিভের মাধ্যমে বেশি। এখানে যেহেতু আমাদের আর অন্য কোনো অঙ্ক নাই, তাই আমাদের এই APR করাটাই এনাফ। কিন্তু আমাদের কোশ্চেনে আরো একটা কথা বলেছে যে আমাদের কাস্টমার ছিল 10 লক্ষ, ওই 10 লক্ষর কোনো কাজ ছিল না, যদি না লাস্টে আবার বলতো ইফ 30% কাস্টমার অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট অফার। এই কথাটা বলেছে বলে আমাদের এখন আর একটু কাজ করতে হবে। তাহলে লেখো ইফ যদি 30% কাস্টমার কে ক্যাশ ডিসকাউন্ট অফার, হ্যাঁ অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট অফার। মানে আমাদের বললাম ইফ যদি 30% কাস্টমার মানে 30% খরিদ্দার অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে ক্যাশ ডিসকাউন্ট অফার, তাহলে আমাদের কি হবে, কত টাকা হবে দেখো তো ভাইয়া? 10 লক্ষ টাকা গুণ 30%।
তাহলে 3 লক্ষ আমরা কাস্টমার পেয়েছি যারা এই অফারটা গ্রহণ করেছে। তাহলে এখন লিখি, অতএব এখানে দেখো লাস্ট একটা কথা বলেছে, তোমাদের মুখস্থ করার দরকার নেই, যে প্রফিট উইল দ্য বিজনেস হ্যাভ টু অ্যাভয়েড বিফোর ট্যাক্স। তাহলে লিখবা প্রফিট উইল অ্যাভয়েড, অতএব প্রফিট উইল বি অ্যাভয়েড, ঠিক আছে, উইল বি অ্যাভয়েড। এই 3 লক্ষ টাকার উপরে আমাদের পার্সেন্টেজ কত এসেছিল? 34.72% করে দাও। মানে কি পরিমাণ প্রফিট অ্যাভয়েড করবে, তো এই বিষয়টা আমরা এখানে দেখাচ্ছি দ্রুত। ভাইয়া 1,10,160। 1,10,160। তার মানে যে পাইকারি ব্যবসায়ী, মানে যে বাকিতে বিক্রয় করেছিল, তার 1,10,160 টাকা কি করা লাগতেছে? এই ডিসকাউন্টে দেওয়া লাগতেছে না, বোঝনি? তাকে এই পরিমাণ ডিসকাউন্ট দেওয়া লাগতেছে। সবাই ক্লিয়ার কিনা বলো আগে। মানে প্রথম কথা, আমাদের কাস্টমার ছিল কত? 10 লক্ষ। 10 লক্ষ, ইয়েস। তা সেই 10 লক্ষ 30% করলাম, করে আসলো 3 লক্ষ। মানে ওই 10 লক্ষ টাকার কাস্টমারই অ্যাকসেপ্ট করেনি অফারটা, অফার অ্যাকসেপ্ট করেছে 3 লক্ষ। 3 লক্ষ টাকার কাস্টমার, ইয়েস। ওই 3 লক্ষ টাকার আমরা ওই ডিসকাউন্ট অফারটা যেটা পেয়েছিলাম বাট্টা, সেটা দিয়ে গুণ করলাম। তো গুণ করে দেখলাম দিয়ে আমাদের এত টাকা অফার আছে। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো তো? জি ভাইয়া। ওকে, এই বিষয়গুলো মাথায় রাখবা। জি ভাইয়া। আচ্ছা, তারপরেটাই আমরা আসি। কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে, না হলে আমাকে বলবে, আমি আবার বোঝাই দিব। এখন তোমাদের আরো একটা আমি কোশ্চেন দেখাই, তোমরা কোশ্চেনটি ভালো করে পড়ো, নিজেরা মনে মনে পড়ো। এবার আমি কোশ্চেন করলে তুমি রিপ্লাই দিবা। হ্যাঁ, মানে তোমরা সবসময় কোশ্চেন, ফাইন্যান্সে কোশ্চেন মনে রাখতে হবে। আর জাস্ট তোমাকে মনে করতে হবে আমাদের হচ্ছে ফর্মুলাটা কি। দুইটা বিষয় ফাইন্যান্সে গুরুত্বপূর্ণ, দুইটা বিষয়, এক কোশ্চেনটা বোঝা, দুই ফর্মুলা মনে রাখা। যদি এই দুইটা কাজ আমরা ভালোভাবে করতে পারি ইনশাল্লাহ, তাহলে আমাদের আর কারো প্রবলেম হবে না। আর ফাইন্যান্সে তোমরা তো নতুন, ফার্স্ট ইয়ারের ম্যাক্সিমাম 2-1 আছো সেকেন্ড ইয়ারে পড়ো, তো তোমাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে ভাইয়া, এই ফাইন্যান্সের সূত্র বারবার লিখবা। কারণ পরীক্ষায় প্রথম বর্ষে যদি ভালো রেজাল্ট করো, তখন বাকিগুলো অভ্যাসে পরিণত হয়ে যাবে। মানে পরবর্তী বছরগুলোতে রেজাল্ট ভালো করা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর তুমি যদি প্রথম বর্ষেই রেজাল্ট খারাপ করো, তো তুমি আর হাই হুতাশ করো আর রেজাল্ট ভালো করতে পারবে না, খুব কম, ঠিক না? যে মেসিদের মতো, ওই যে বার্সেলোনার খেলা আগে দেখছো না, যখন মেসি, নেইমার, তারপরে কি ছিল, সুয়ারেজ ছিল, গোলে পিছায়ে গেছে প্রথম লেগে, তারপরেও কি জিতে গেছে। বিশেষ করে পিএসজির সাথে একটা ম্যাচ ছিল, তাই না? তো ওরকম কয়জনই বা কাম ব্যাক করতে পারে, ঠিক না? এই জন্য তোমাকে প্রথম থেকেই কি করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তুমি ফার্স্ট ইয়ারে ভালো করবা ভাইয়া, ওই রেজাল্ট তোমার মানে অভ্যাসে পরিণত হয়ে যাবে। কিন্তু প্রথম বর্ষে খারাপ করে পরবর্তীতে ভালো করে খুব কয়েকজন, হাতে গোনা 2-1 জন। এর জন্য তোমরা এখন থেকে সিরিয়াস হও,
আর ফাইন্যান্সে রেজাল্ট করা খুবই সহজ। অ্যাকাউন্টিং এর একটা বিষয় হচ্ছে, খুব ভালো যদি বেসিক না থাকে অ্যাকাউন্টিং এ ভালো রেজাল্ট করা যায় না। কিন্তু ফাইন্যান্সে সূত্র বোঝো আর সূত্র মনে রাখো, অঙ্ক শেষ, আর কোনো প্যারা নেই। এই জন্য আমি চাইবো যে তোমরা অন্তত ফাইন্যান্সটা খুব ভালো করে এখন থেকে করো, যাতে এখানে কোনো ঝামেলা না হয়। এখন আমরা আবারও কোশ্চেনটা পড়ি। নাভানা কোম্পানি এলটিডি হ্যাজ জাস্ট ইস্যুড, টাকা কত ভাইয়া? 1 লক্ষ ভাইয়া। 1 লক্ষ। worth of commercial paper that has a 90-day maturity period and sells for টাকা 97,000, determine the annual interest rate and effective। এখানে দুইটাই চেয়েছে না চাই নাই? যদিও এখানে সিঙ্গেল, এখানে একটা সিঙ্গেল অঙ্ক, কিন্তু দুইটাই চেয়েছে। শুধু এপিআর করে রাখলে কি আর হবে? হবে না। আচ্ছা তোমরা বলো তো, এই অঙ্কটা পড়ে তুমি কি বুঝলা? এটা কোন ধরনের অঙ্ক? এটা কোন অঙ্ক বলো তো? মোহাম্মদ কাজী, তুমি শুনতে পাচ্ছ ভাইয়া? কমার্শিয়াল পেপার, ইয়েস। এই কমার্শিয়াল পেপারের বাংলা অর্থ কি? বাণিজ্য পত্রে হ্যাঁ, বাণিজ্যিক পত্রের ব্যয়। এরপরে আশরাফুল, তোমাকেও কথা বলতে হবে ভাইয়া। জিশান, জিহান, জিসান না তাই না? জান্নাতুল ফেরদৌস, জিহান, জি ভাইয়া। কথা বলতে হবে আপু, মাঝে মধ্যে অন্তত বলবা। হ্যাঁ, ভাইয়া আমি তো কথা বলি বলতে। কথা বলো। আচ্ছা, আমাদের এই শিমুর কথাটা ভালো ক্লিয়ার বোঝা যায়, ও তো দেখছে না এখন। ওকে, তো যাই হোক, আমরা এতটুকু তো ক্লিয়ার হয়েছি ভাইয়া, এটা কমার্শিয়াল পেপারের অঙ্ক। জি ভাইয়া। কমার্শিয়াল পেপার হলে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এর ফর্মুলাটা তোমাদের অন্তত মনে আছে, যে ফেস ভ্যালু মাইনাস নিট সেলস ভ্যালু, নিট সেলস ভ্যালু ইন্টু 360, আর ম্যাচুরিটি পিরিয়ড লেখা আছে এজন্য এমপি লিখবা। হ্যাঁ, যদি লেখা থাকতো ডেজ অফ ম্যাচুরিটি তাহলে লিখতাম ডিএম। কি লিখতাম? ডিএম। তোমাদের ডিএম এর থেকে এমপি বেশি মনে থাকবে, কারণ ওই যে এলাকায় তো এমপি আছে তাই না? প্রত্যেকটা এলাকায় এমপি। জি ভাইয়া। ওকে, তা এখন তোমাদের করণীয় ভাইয়া, তোমাদের এই যে ইস্যু করেছে 1 লক্ষ, এটা কিসের মান কে বলতে পারবা? ইস্যু করেছে যে 1 লক্ষ টাকা, ফেস ভ্যালু। ফেস ভ্যালু, ইয়েস। কারণ লিখিত মূল্য, গায়ের রেট বা বডি রেট, আমাদের বা তোমাদের এরিয়াতে বিভিন্ন প্রোডাক্টের বডিতে একটা রেট লেখা থাকে না, থাকে না? থাকে ভাইয়া। হ্যাঁ, ওইটাকেই বলা হয় ফেস ভ্যালু। বাংলা অর্থ লিখিত মূল্য। কি মূল্য? লিখিত মূল্য। লিখিত মূল্য। ওকে, আর ম্যাচুরিটি পিরিয়ড কতদিন দিয়েছে? 90 দিন। 90 ডেজ। এটাকে ডিএম ও বলা যায় বা এমপি। ডিএম মানে ডেজ অফ ম্যাচুরিটি। ম্যাচুরিটি, ম্যাচুরিটি মানে কি? মেয়াদ পূর্তি। ম্যাচুরিটি মানে কি? মেয়াদ পূর্তি। হ্যাঁ, যেমন আমাদের ওই জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠালের মেয়াদ পূর্তি হয়ে যাবে, তখন আম কাঁঠাল পাকা শুরু করবে, আমরা খাইতে পারবো, তাই না? আমাদের সংবিধান অনুসারে মেয়েদের মেয়াদ পূর্তি হয় 18 বছর বয়সে, ছেলেদের 21 বছর বয়সে, তাই তো? এই কনসেপ্ট তো ক্লিয়ার? আর ভুল হবে? মেয়াদ পূর্তি কি? Yes। আর আমাদের সমাজে কি, যদি একটা মেয়ের অনার্স পাস হয়ে যায়, বিয়ে শাদী যদি না হয়, তখন কি বলে এলাকার মানুষ? যে এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, তাই না? বুড়ি হয়ে গেছে, ও আর চলবে না, তাই না? ওকে,
ছেলেদের ক্ষেত্রে কিন্তু অত সমস্যা নেই। জি ভাইয়া তুমি ভালো একটা চাকরি করো অথবা টাকা পয়সা গাড়ি বাড়ি থাকুক, টাক হয়ে গেলেও সমস্যা নেই, 40 বছরও তুমি 18, 17, 16 বিয়ে শাদী করতে পারবা, তাই তো? ওকে, তাহলে আমাদের ম্যাচুরিটি পিরিয়ড, এটা নিয়ে তো আর কারো কোনো সমস্যা নেই যে এটা কি জিনিস, মানে মেয়াদ পূর্তি। তো এখানে কিসের মেয়াদ পূর্তি? কমার্শিয়াল পেপার, মানে বাণিজ্যিক পত্রের মেয়াদ পূর্তি, না বোঝো নাই? এখন দেখো সেলস, সেলস মানে এটা সেলস ভ্যালু, সেলস ভ্যালুকে আমরা এসভি বলি। কি বলি ভাইয়া? এখানে কোনো খরচ আছে কিনা দেখো তো। যদি কোনো খরচ না থাকে মনে রাখবা এই এসবি থেকে আদার কস্ট, ওসি, ওসি বাদ, ওসি এমপি কত কিছু শিখছো তাই না? এই ওসি মানে আদার কস্ট, যে আদার কস্ট থাকলে বাদ দিবা। এখানে তো আদার কস্ট নাই, আছে বলো তো? তার মানে নিট সেলস ভ্যালু কত? 97,000। তাহলে ফেস ভ্যালু লেখো 1 লক্ষ, নিট সেলস ভ্যালু 97,000, এখানেও 97,000, 360, ম্যাচুরিটি পিরিয়ড 90 দিন। ওকে, তাহলে এই অংশ বিয়োগ করলে 3,000। আবার মা, এই আমাদের বাবা মারা শিক্ষিত না হইলেও এই ম্যাচুরিটি বিষয়টা বোঝে, কিন্তু দেখবা মাঝে মাঝেই কি বলে বলো তো, যে ছেলেটা এখনো ম্যাচুরড হলো না, মানে বুদ্ধি শুদ্ধি হলো না, তাই তো? কখন কি করতে হবে? আচ্ছা ভাগ করে বলো কত হয়? ভাইয়া 0.03002 গুণ 4 গুণ 100, এই সবগুলো একবারে গুণ করে দাও ভাইয়া। সব 12 আসে, 12, কি ভাইয়া 12-র পরে 37 12.37। হ্যাঁ জি ভাইয়া 12.37 আছে। ওকে, তাহলে এই মানটা হলো আমাদের এপিআর। আবার 2 নম্বরে আমাদের এসে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট যাকে আমরা কি বলি? ইআইআর। এই সূত্র 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু কি 100। তা এই আর মানে প্রথম অংশ মানে কি? ফেস ভ্যালু মাইনাস নিট সেলস ভ্যালু ডিভাইডেড বাই নিট সেলস ভ্যালু। তা এর কাজ করে দেখো আমরা পেয়েছি কত? 0.0302, আর এন এর মান মানে 360 বাই এমপি, পরের মানটা এটা করে পেয়েছি 4। উপরে করেছি এই জন্য নতুন করে করলাম না। এখন 1 প্লাস আর, আর এর মান 0.0302, এন এর মান পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু 100, তাহলে এখানে 1.0302 পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু 100। তাহলে এই অংশকে পাওয়ার করো, পাওয়ার করে কত হয় বলো? 11 34 এরকম কিছু একটা। তা আসবে কেন? ভাইয়া এই যে সাইন্টিফিক ক্যালকুলেটরে আমার না করতে খুব অসুবিধা হয়ে যায়। ওই শিফট ইএনজি দাও, শিফট ইএনজি 2 বার,
দুইবার দিবা শিফট ইএনজি, হ্যাঁ। যদি অন্যরকম মান আসে, কেউ করো, অন্য কেউ করো, অন্য কেউ দেখো 1.03, 1.3 মাইনাস 1 ইন্টু 100, তাহলে এটা বাদ দাও, তাহলে থাকে কি 0.1263। তাহলে এখন গুণ করো 12.63%। এই আগেটা দেখো ছিল 12.37, আর এখন কত পাইলাম 12.63। এই সিস্টেমটা কারণ আমরা আগে করেছি অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, আর এটা মূলত ইফেক্টিভ, এটা কার্যকারী, ঠিক আছে। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? মানে তোমরা সূত্রর মাধ্যমে অঙ্ক আইডেন্টিফাই করতে পারছো কিনা এটা বড় কথা। যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে মনে করবা যে ঠিক আছে, আর কোনো কারণে আইডেন্টিফাই করতে না পারলে কিন্তু সমস্যা। কোনো কোশ্চেন থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারো। ভাইয়া দশমিকের পরে তো মান কম বেশি হতে পারে, হলে কি সমস্যা আছে? না না না, অল্প এদিক ওদিক, অল্প এদিক ওদিক হলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। অল্প এদিক ওদিক হতেই পারে, অস্বাভাবিক কোনো কিছু না। এই জন্য যদি অল্প এদিক ওদিক হয় তোমাদের কোনো সমস্যা না। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো এখন? জি ভাইয়া। ওকে, তাহলে এই বিষয়গুলো তোমরা অবশ্যই মনে রাখবা, আর সমস্যা হলে বলবা আমাকে। আমরা তাহলে পরের অঙ্কে যাইতে পারি। দেখো তো, তোমরা বললে আমরা পরের অঙ্কে চলে যাবো। হ্যাঁ ভাইয়া। এদের আমাদের এখানে উত্তর হয়েছিল, কিন্তু তোমরা আর একটু কম বেশি করে ধরছো, মেবি 94, আমাদের 63 এসছে, আর এখানে 36 ঠিকই আছে, এটা নিয়ে কোনো সমস্যা না। এই যে 3 নাম্বার অঙ্কটা লক্ষ্য করো, তোমরা নিজে নিজে একটু পড়ো, সমস্যা হলে আমাকে বলো, আমি বুঝাই দেবো। এখানে তিনটাই মান বের করতে হবে। হ্যাঁ, আগে কোশ্চেনটা পড়ো, আমি বুঝাইয়ে দিচ্ছি। তোমরা জাস্ট কোশ্চেনটা পড়ো, নিজের থেকে কোশ্চেনটা পড়ো, আর আমি যখন কোশ্চেন করবো রিপ্লাই দিলেই হচ্ছে। দেখো, কোশ্চেনে বলা হয়েছে দ্য ক্রেডিট টার্মস ফর ইচ অফ 3 সাপ্লায়ার্স আর শোন ইন দ্য ফলোইং টেবল। এখানে লক্ষ্য করো, সাপ্লায়ার দেওয়া আছে ক্রেডিট টার্মস, হ্যাঁ, 1/10 নিট 55, 2/10 নিট 30, 2/10 নিট 60। তাহলে এইগুলো আমাদের কিসের কন্ডিশন বলো তো? এগুলো আমার কিসের কন্ডিশন? বা এই অঙ্ক দেখলে তোমরা কিভাবে বুঝবা এটা কিসের সূত্র? নাম মনে থাকছে না? কস্ট অফ ট্রেড ক্রেডিট। কয়েকদিন পর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। প্রথম প্রথম তো তোমাদের এই জন্য একটু মনে করো নাম একটু আনইজি বা সমস্যা হচ্ছে। কস্ট অফ কি বলেছি ভাইয়া? ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিট মানে কি? ব্যবসায়ী ঋণের ব্যয়। ইয়েস, তাহলে আমরা এটা ব্যবসায়ী ঋণের ব্যয় নিয়ে সমাধান করতেছি। এটা তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা এখানে ব্যবসায়ী ঋণের ব্যয় নিয়ে কাজ করতেছি। ওকে, ঠিক আছে, তাহলে এই বিষয় নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই।
তোমরা নিজেরাই বলো তো ভাইয়া, এই 3টা অঙ্ক তোমরা বাসা থেকে করতে পারবা কিনা? আমি যে 1 নম্বরে করে দিলাম, 1 নম্বরে যেটা আমরা করে দিলাম ওই অংশটাই তো, নাকি বলো? আমরা যে 1 নম্বরে করেছি ওই অংশটাই, তাহলে তোমরা অবশ্যই পারবা। এই 3টা পার্ট 3বার করবা, আমরা একবার করেছি এখানে 3বার করবা এপিয়া। তো এখন দেখো 1 নাম্বার রিকোয়ার্ড তোমাদের কি বলেছে, ডিটারমাইন দা অ্যাপ্রক্সিমেট কস্ট অফ গিভিং আপ দা ক্যাশ। হ্যাঁ, তো তোমরা 1 নাম্বার রিকোয়ার্ডে এই 3টা অঙ্ক করবা। আমার কথা বুঝতে পেরেছো? তুমি 1 নাম্বার উপরে লিখে রাখবে 1 নাম্বার রিকোয়ার্ড, এবার লিখবা ফর এক্স, এক্স এর মান হয়ে যাবে ফর ওয়াই ফর জেড, না বোঝনি? আর আমাদের এই শীটে তো অঙ্ক করে দেওয়া আছে, টেনশনের কোনো কারণ নেই। যদি একটু বেঁধে যায় দেখে নিবা। আর যারা রেকর্ড কোর্সে আসো তাদের তো অলরেডি এই রেকর্ড কোর্সটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তোমরা তোমাদের কি ওই যে প্রোফাইল গুলো দিবা যারা এখনো দেও নাই, আমি ওই ওয়েবসাইটে অ্যাড করে দিব, ঠিক আছে? ভাইয়া বলো। ওই যে ইআইআর নির্ণয় যেটা আছে, বললেও তো নির্ণয় করতে হবে কি না বললেও নির্ণয় করতে হবে? এখানে তোমার এক ধরনের অঙ্ক, এই জন্য নির্ণয় করার প্রয়োজন নেই, শুধু এপিআর করলেও হবে। এখন তোমাদের তো মনে হয় আমি ইয়ার করবা, তবে ইয়ার না করাই ভালো, আচ্ছা, অঙ্ক বড় হয়ে যাবে। মানে যখন আমার 3 ধরনের অঙ্ক আসবে বা 4 ধরনের অঙ্ক আসবে তখন হ্যাঁ আমি হ্যাঁ, EIR নির্ণয় মানে একের অধিক যদি হয়, মনে করো কমার্শিয়াল পেপারও চেয়েছে আবার কস্ট অফ ট্রেড ক্রেডিটও চেয়েছে, তখন ইআইআর না চাইলেও করবা। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার তথ্যটা আরেকবার পড়ি। Assume that the firm needs প্রয়োজন short-term financing, indicate whether it would be better to give up the cash discount or take the cash discount offer. Okay, ব্যাংকের থেকে কত পার্সেন্ট লোন নিয়েছে? 15%। 15%। ভালো করে বোঝো, তোমার 1 নম্বরে কয়টা উত্তর আইবে? এক্স এর একটা, ওয়াই এর একটা, জেড এর একটা, না বোঝনি? জি ভাইয়া। তা ওই মানগুলো যার মান 15 থেকে কম সেই মানটা কস্ট অফ ট্রেড ক্রেডিট গ্রহণযোগ্য, আর যদি 15 থেকে বেশি হয় সেক্ষেত্রে এই ব্যাংক লোন গ্রহণযোগ্য, না বোঝনি? মনে করো এক্স এর মান এসছে 12 সাপোজ, আর আমার ব্যাংক লোন কত? 15। তো তোমরাই বলো কস্ট অফ ট্রেড ক্রেডিট ভালো না ব্যাংক লোন ভালো এখানে? কস্ট অফ ট্রেড ইয়েস। তা আমরা এটা একটা শকের মাধ্যমে তুলনা করব, মানে আমরা একটা শক করব 2 নাম্বার রিকোয়ারমেন্টে। শকের নাম মনে করো প্রথমে এক্স ওয়াই জেড। আচ্ছা, পরের কলামে লিখবা কস্ট অফ ট্রেড ক্রেডিটের 3টা ব্যয়, তারপরের কলামে লিখবা যে ব্যাংক লোন সবার 15% 3বার। এবার তার কলামে লিখবা যে অ্যাকসেপ্ট, কোনটা গ্রহণ করবা সেই নামটা লিখে দিবা, না ব্যাখ্যা বোঝনি? আর আমি উত্তর দেখাই দেবো, আমাদের এই স্লাইডে করা আছে, ওখানে দেখাই দেবো। তাহলে এই সিস্টেমটা ক্লিয়ার কিনা বলো, 2 নাম্বার সিস্টেমটা? জি ভাইয়া ক্লিয়ার। এবার 3 নাম্বারে দেখো বলতেছে হোয়াট ইম্প্যাক্ট ইফ এনি উড the fact that the firm could stress its accounts payable need period only। তার মানে তোমার বলো তো আমাদের জেড এর ক্ষেত্রে ক্রেডিট পিরিয়ড কত দেওয়া আছে দেখো তো? 55 দিন যে 60 দিন। 60 দিন। এক্স ওয়াই জেড ভুলে গেছো তাই না? জেড কত দেওয়া আছে ক্রেডিট পিরিয়ড? সিপি 60 দিন। তো এখানে দেখো তোমার 3 নাম্বার রিকোয়ার্ডে বলতে চাচ্ছে যদি 20 দিন পরিবর্তন করি, স্ট্রেস মানে বৃদ্ধি করা, তাহলে 60 আর 20 কত হবে? 80। আর কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু ক্রেডিট পিরিয়ডটা বৃদ্ধি করতে বলেছে। তা তুমি যদি ক্রেডিট পিরিয়ড বৃদ্ধি করো তোমার ব্যাখ্যা তখনও কি ঠিক থাকবে, এটা বোঝাতে চেয়েছে, না বোঝনি? ওকে, তাহলে আমরা একটু অঙ্কের মাধ্যমে দেখাই। এই যে এখানে এক্স এর মানটা করেছে, ক্লিয়ার কিনা বলো?
এমনি এই জি ভাইয়া। উত্তর কেমনে করতে হবে তোমাদের তো শেখাইছি। এখানে ওয়াই এর মান করেছে, এটা 1 নাম্বার রিকোয়ার্ড। আর এই দেখো এইটা আমাদের জেড, এই 2 নাম্বার না পাগল, এই তিনটাই 1 নাম্বার রিকোয়ার্ড। এই তিনটাই আমরা 1 নাম্বার রিকোয়ার্ড করলাম, এক্স ওয়াই জেড। ক্লিয়ার কিনা বলো এবার, হুম। সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাইয়া, তা তো জি বুঝলাম। ভাইয়া। ওকে, যদি সবাই যদি ক্লিয়ার হও তাহলে ভালো। তাই এই যে ক্লিয়ার হলাম, এখন 2 নাম্বারে আমরা ব্যাখ্যা করব। এই যে আমি যেটা বলেছিলাম, অল্টারনেটিভ 3টা, আর কস্ট অফ টিকিটে যা যা পাইছিলাম, আর এই 3টা তো আমাদের বলে দিয়েছে কস্ট অফ ব্যাংক লোন। এখানে দেখো এটা ভালো, এখানে এটা ভালো, এখানে এটা ভালো। তো দেখো ওই সাইডে যার যেটা ভালো সেখানে তাই লেখা হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার কেনা বলো তো? 2 নাম্বার রিকোয়ার্ড। জি ভাইয়া। জি ভাইয়া। এই রিয়া, 2 নাম্বার রিকোয়ার্ড তুমি clear হয়েছো? যেখানে কম থাকবে সেই কিছু হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেটা কম, তোমার ব্যয় কম হলেই তো ভালো, বোঝো নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সঞ্জিদা আপু, তুমি ক্লিয়ার হয়েছো? সঞ্জিদা, রিয়া, সৃষ্টি কর্মকার, তোমার কি অবস্থা বলো আপু? কি গুণিত মাধ্যম করতে হবে? বুঝনি? আবার তোমার 2 নাম্বার রিকোয়ারমেন্টটা কি মানে আবার কি এরকম অঙ্কের মাধ্যমে বের করা যায় নাকি? না না, শুধু ওই ব্যাখ্যা দিয়ে দিলেই হবে, আর কিচ্ছু না। ওকে, এখন দেখো তোমাদের 3 নাম্বারে শুধু জেড এর কাজ করবে, আর কারো না। তো এই ব্যাখ্যা না লিখলে কোনো ক্ষতি নেই, তুমি ডিরেক্টলি এই সিপি ইকুয়াল এইটা লিখে দিতে পারো। যদি মনে হয় যে ভাই আমার ওই ব্যাখ্যা লেখার কথা মনে থাকবে, লিখবা। তাহলে এখানে 80 হয়েছে, এটা ক্লিয়ার কিনা বলো? তাহলে এই জায়গাটা দেখো চেঞ্জ না, শুধু শুধু এই জায়গাটা 60 এর পরিবর্তে 80, বুঝেছো? জি ভাই। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এখন আবার করবা, করে দেখো এখানেও তাই কত হয়েছে, 10.50। তাহলে এই মানটা ঠিক আগের মতো 15% থেকে কম আছে না নেই? কম আছে ভাইয়া। কম। তার মানে এখানেও তো কস্ট অফ ট্রেড ক্রেডিট গ্রহণযোগ্য না, বোঝনি? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমরা যে 2 নাম্বারের সিদ্ধান্ত দিয়েছিলাম, ওই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়েছে? না ভাইয়া। তো এই কথাটাই ডিসিশনে লিখে দেওয়া হয়েছে যে আমাদের কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। তোমরা প্রচুর ব্যাখ্যা লিখতে চাইলে লিখবা, না লিখলে তোমাদের মতো শর্টকাটে হালকা পাতলা লিখে দিবা, কোনো সমস্যা হবে না। ব্যাখ্যা না লিখলে কি মার্ক কাটবে? ব্যাখ্যা না লিখলে মার কাটবে না, তবে ছোটখাটো ব্যাখ্যা তো লিখতেই হবে, যে ইয়েস আর নো, এটা তো বলতে পারবা। বোঝনি আমার কথা ভাইয়া? জি ভাইয়া। ইয়েস আর নো। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ইয়েস আর নো টাইপের ব্যাখ্যা দিলেও হবে, কারণ এখানে তোমার তো বাংলায় ব্যাখ্যা লেখার সুযোগ নাই, বুঝেছো? তাহলে আমাদের ওই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা এই 4 নাম্বার অঙ্কটা করব, কিন্তু 1 আর 2 রিকোয়ার্ডটা বোঝাবো। কিন্তু 3 নাম্বার রিকোয়ার্ডটা যেহেতু কালকে করাইছি তোমাদের, এটা আমি একটু বোর্ডে সুন্দর করে করায়ে দিব। আমি কিন্তু তোমাদের এক একটা নিয়মের অঙ্ক করায়ে দিয়েছি, তারপরে বাসার কাজ দিয়েছি, এমন না যে ডিরেক্টলি তোমাকে কস্ট অফ ট্রেড ক্রেডিট বাসার কাজ দিয়ে দিয়েছি, বুঝেছো? ওকে, এখন 4 নাম্বার অঙ্কটা দেখো। এ কোম্পানি নিডস ক টাকা প্রয়োজন? 80,000। টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইট হ্যাজ 3 অল্টারনেটিভ সোর্স। এই যে 3টা সোর্স 3 রকম, তো এই জায়গায় বলুক আর না বলুক তোমরা ইফেক্টিভ ইন্টারেস্ট করবা, বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এই দেখো এই তথ্য থাকলেই যে কস্ট অফ ট্রেড ক্রেডিট, এটা তো ক্লিয়ার। জি ভাইয়া। এই 1 লক্ষর কোনো কাজে লাগবে? কস্ট অফ ট্রেড ক্রেডিট এই টাকার কোনো কাজ আছে? না ভাইয়া।
টাকার কোনো কাজ নেই। আচ্ছা, এবার দেখো তোমাদের 2 নাম্বার রেকর্ডটাও নতুন, এটা এখন করাই দিব। এ ব্যাংক উইল লেন্ড ক টাকা ধার করেছে? 80। 1 লাখ। 1 লক্ষ। এখন বলা হয়েছে 13% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স। এই কম্পেনসেটিং ব্যালেন্স থাকলে এই অঙ্কের নাম কি, কে বলতে পারবে? Cost of bank loan. কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন, শুধু ব্যাংক লোন না, কি বলেছি আবার বলো? কস্ট অফ Unsecured bank loan. আনসিকিউরড ব্যাংক লোন, ইয়েস, কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন এর মিনিং কি, কে বলতে পারবা? হ্যাঁ, সিকিউরিটি বা সিকিউরিটি বিহীন ঋণপত্রের ব্যয় বা ব্যাংক ঋণের ব্যয়, ঠিক আছে? জি ভাইয়া। মানে যে ব্যাংক ঋণ নেওয়ার জন্য কোনো জামানত দেওয়া লাগে না, আমরা যদি আরো ভালো বাংলায় বলি বলবা জামানত বিহীন ব্যাংক ঋণের ব্যয়। কি বলবা? জামানত বিহীন Bank loan. ব্যয়। তা এখানে তোমাদের আমি সূত্র শিখাইছিলাম, মনে করে দেখো, ডিরেক্টলি ইআইআর কি শিখাইছিলাম? ইআইআর মানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, উপরে ইন্টারেস্ট, নিচে পি মাইনাস আই মাইনাস সিবি ইন্টু কি 100। তা তোমরা লক্ষ্য করলা যে লোন দেওয়া আছে কত লক্ষ? 1 লক্ষ। আর ইন্টারেস্ট 1 লক্ষ টাকার কত পার্সেন্ট? 13%। 13%। আর সিবি কম্পেনসেটিং ব্যালেন্স ওই 1 লক্ষ টাকা 30%। এখন আয়ের মান কত বলো তো ভাইয়া? 13,000। আর পি থেকে আমাদের প্রিন্সিপাল অফ লোন, তা লোন কত? 1 লক্ষ। লোন। এখন কোশ্চেনে কি অ্যাডভান্সের কথা বলা আছে? না ভাইয়া। বলা নেই। তাই যদি নিচের আয়ের মান 0 লিখবো, মনে পড়ে? জি ভাইয়া। আর কম্পেনসেটিং ব্যালেন্স বলা আছে, তাই 20,000 টাকা লিখবো। কি বুঝতে পারো নাই সিস্টেম? বুঝলি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া। ওকে, 1 লাখ থেকে 20 বাদ দিলে 80,000। এখন তোমাদের নতুন তো, কেমনে সূত্র মনে রাখবা এনে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকবে, কয়েকদিন চর্চা করো, সূত্র একেবারে পানি পানি হয়ে যাবে। এই ভাগ করে 100 তে গুণ করো। 16.25। 16.25। এখন লক্ষ্য করো তোমাদের ইন্টারেস্ট রেট ছিল কত? 13%। ইন্টারেস্ট রেট ছিল 13%। কিন্তু এখন হলো কত? 16.25। তাহলে ইফেক্টিভ একটা প্রভাব যে পড়ে, এটা ক্লিয়ার কিনা বলো তো তোমরা, যে ইফেক্টিভের একটা প্রভাব পড়ে জি ভাইয়া। না? এখনো বোঝো নাই তোমরা? জি ভাইয়া, বুঝছি। বুঝছি ভাইয়া। ঠিক আছে, মানে ওই যে ভাইয়া, ওইখানে আয়ের মানটা থেকে হলো কেন? বলো ভাইয়া, আয়ের মান 0 হলো কারণ কোশ্চেনে তোমার অ্যাডভান্স কথা বলে নাই। কোশ্চেনটা আরো একবার দেখো, দেখো কোথাও অ্যাডভান্সের কথা বলে নাই। অ্যাডভান্স বললে ওই আয়ের মান বসাতাম 13,000, জি ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু কোশ্চেনে অ্যাডভান্স কথা বলে নাই বলে আমরা বসাই নাই। তাহলে কার্যকারী সুদের হার, তার মানে মুখে বলে নিয়েছে ব্যাংক লোন 13%, কিন্তু আসলে ব্যাংক ঋণের সুদ পাইলাম 16.25। মানে অনেক সময় এরকম আমরা দেখি না, বাস্তবিক অর্থও কিন্তু মানুষকে যা দেখায়, মানে অনেক সময় না একটা প্রবাদ বলে কিন্তু মানুষ যা দেখায় আসলে সে তা নয়, তাই তো? তোমার বাইরে থেকে মানুষের যা দেখে মনে হয় আসলে প্রকৃতপক্ষে কি সে তাই? যে আবার অনেকে কিন্তু এভাবে বলে যে যার সাথে মেশে সেই জানে সে কেমন, তাই না?
আমরা তো বাস্তবে বা বাড়ি থেকে অনেক কিছুই মনে করি। ওই যে তোমাদের 1 টাকায় খাবার, কি একটা জালিয়াতি করলো মাঝে, তাই না? আবার এখন সত্যি কি মিথ্যা জানি না, কিন্তু মিল্টনের নামে আবার কিছু রটতেছে। তাহলে আমরা বাস্তবে মনে করতাম যে না, এরা খুব ভালো কাজ করতেছে, কিন্তু আসলে কি তাই? তাই না। এই ইফেক্টিভ জিনিসটাও তাই। ইফেক্টিভ জিনিসটা তোমার বাস্তবিক চিত্রটা তুলে ধরে। তো যাই হোক, আমরা এই 2টা ধাপ করালাম, আর এই 3 নম্বর ধাপটা একটু বড়, তো এটা করতে আমাদের 20-25 বা আধা ঘন্টাও লাগতে পারে। এজন্য আমরা আগামী সপ্তাহে করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি ভাইয়া। মানে আগামী সপ্তাহে করালে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তখন তোমাদের নতুন চ্যাপ্টার আবার আমরা শুরু করতে পারবো, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, যদি না বোঝো 2 নাম্বার অঙ্কে একটা কোশ্চেন আছে। 2 নম্বর অঙ্কে বলো ভাইয়া, বলো। 2 নম্বর অঙ্কে তোমার কি কোয়েশ্চেন বলো তুমি? হ্যাঁ বলো। ভাইয়া এখানে 3,097,000 দ্বারা ভাগ করলে তো আমার 0,309 আসতেছে। ওই তোমরা একটুখানি ভুল করেছো বলেই তো উত্তর এদিক ওদিক হয়েছে হালকাই। এনে কোনো কথা না, তোমাদের ক্যালকুলেশনে যা আসবে তাই করবা, আমার কথা বুঝেছো? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। তার মানে তোমাদের ক্যালকুলেশনে যা আসবে। ওই জায়গায় ভাইয়া 0.0309 আসে, তাড়াতাড়ি করতে গিয়ে 9 হবে। মানে 02 করে ফেলছে। Okay. বলছে বলে তাড়াতাড়ি করে বলছে। যাই হোক, সমস্যা নাই, তোমাদের যা আসবে তোমরা তাই করবা, ওকে? টেনশনের কোনো কারণ নাই, তোমাদের যা আসবে তাই করবা। বুঝলেই তো হয়। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আর তোমাদের যাদের ওয়েবসাইটে প্রোফাইল ক্রিয়েট করা আছে আমাকে দিয়ে দিও, আর যাদের ক্রিয়েট করা নাই আমি লিংক দিচ্ছি, ওইভাবে ক্রিয়েট করবা, ঠিক আছে? ওকে, ভালো থেকো। হুম হুম হুম